প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সায়ন্ত স্টকে। দর্শক, ৫ আগস্ট বাংলাদেশে ফ্যাসিবাদ গণহত্যাকারীদের পতনের পরে একটি প্রশ্ন সবার মনেই উঠছিল। সেটি হচ্ছে, গণহত্যাকারীদের অভয় আশ্রম কি ভারত? এবং সেই সঙ্গে সেনাবাহিনী কি গণহত্যাকারীদের সহজে পার পেতে সাহায্য করল? এই প্রশ্নগুলি জনমনে ছিল। সাম্প্রতিককালে সেই প্রশ্নটি আবারও সামনে এসেছে আরো বড় করে, কারণ হচ্ছে শামীম ওসমানকে ভারতে দেখা গেছে। এই নিউজটি বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রচারের পরে 25 সেপ্টেম্বর 2024 বাংলাদেশের দৈনিক প্রথম আলোতে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে দেখা গেল শামীম ওসমানকে শিরোনামে একটি রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্টে লেখা হয়, ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা শেষে 1 মাসের ছুটিতে দেশটি ঘুরে দেখতে বের হয়েছিলেন বাংলাদেশের মনিরুল হক। দিল্লিতে পৌঁছে সন্ধ্যার পর যান নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে এবং সেখানে চোখের সামনেই দেখতে পান গোপনে দেশ ছাড়া আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে। এবং শামীম ওসমানের কিছু ভিডিও ধারণ করেন তিনি, কিছু স্টিল ছবি নেন এবং সেই ছবিগুলি প্রথম আলোর কাছে আছে, তারা তা প্রকাশও করেছে। ফলে শামীম ওসমান বাংলাদেশের দুর্ধর্ষ এক সন্ত্রাসী, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, গডফাদার, সাবেক এমপি, নানান পরিচয়ে পরিচিত নারায়ণগঞ্জের শামীম ওসমান। সেই শামীম ওসমান কি করে ভারতে গেল? প্রথম থেকেই 5 আগস্ট বাংলাদেশে গণহত্যাকারী শেখ হাসিনার সরকারের পতনের পরে প্রথম যে শীর্ষ গণহত্যাকারী, মাফিয়াতন্ত্রের নাম্বার 1 যিনি শেখ হাসিনা, তিনি আশ্রয় নিলেন ভারতে এবং সেই ভারতে যাওয়ার জন্য তিনি ব্যবহার করলেন সেনাবাহিনীর হেলিকপ্টার। এইখান থেকে প্রথমেই সেনাবাহিনী এবং ভারত যে বাংলাদেশের অপরাধীদের, গণহত্যাকারীদের আশ্রয় দিচ্ছে এবং সেনাবাহিনী যেতে সাহায্য করছে, এই দুটি বিষয়ে প্রশ্ন ওঠা শুরু করলো। তারপর থেকে এ নিয়ে নানান রকমের আলোচনা আছে। এরপরে 18 সেপ্টেম্বর 2024 প্রথম আলো আরেকটি রিপোর্ট করেছে। সেই রিপোর্টের শিরোনাম ছিল, দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অনেকেই। তাতে লেখা হয়েছিল, 5 আগস্টের পর দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অন্তত 15 কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের নাম বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। অবৈধ পথে দেশ ছাড়ায় ইমিগ্রেশন বিভাগের নথিতে তাদের দেশ ত্যাগের তথ্য নেই। এর বাইরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে অন্তত 27 জনের দেশ ছাড়ার খবর জানা গেছে। তবে দেশ ছেড়ে পালানোর ব্যক্তিদের প্রকৃত সংখ্যা কয়েকশো হবে বলে ধারণা করা হচ্ছে। এক পত্রিকাটি এখানে নাম উল্লেখ করে লেখে যে, সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক বন ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন। এদের আগে যদিও সেগুলিও 5 আগস্টের পরেই দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এর আগে এয়ারপোর্ট দিয়ে দেশ ত্যাগ করতে গিয়ে তিনি সেনাবাহিনীর হাতে আটক হয়েছিল এবং সেনাবাহিনী তাকে ফেরত এনেছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনিও দেশ ত্যাগ করে চলে গেছেন। সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকে। এটি ছিল 18 সেপ্টেম্বরের রিপোর্ট। তারপরে 25 সেপ্টেম্বর প্রথম আলোতে আমরা জেনে গেলাম যে শামীম ওসমান সত্যি ভারতে অবস্থান করছেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে বলে পত্রিকাগুলি লেখে এবং
তাদের সম্পর্কে, ওবায়দুল কাদের সম্পর্কে পত্রিকাটি বলে যে শেখ হাসিনা সরকারের পতনের পর ওবায়দুল কাদের সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নেন বলে অনেকের ধারণা। পরে সীমান্ত অতিক্রম করে ভারত চলে যান। সাবেক একজন মন্ত্রী প্রথম আলোকে বলেছেন তিনি শুনেছেন ওবায়দুল কাদের এখন দুবাইতে আছেন। এখন এই যে আওয়ামী লীগের নেতারা যারা দেশ ছাড়লেন এবং ভারতে অবস্থান গ্রহণ করছেন বেশিরভাগই, এরা যেতে পারল কি করে? এটার সঙ্গে সেনাবাহিনীর কাছে আশ্রয় নেওয়া যে ব্যক্তিরা ছিলেন তার তালিকার কতটা মিল আছে সেই সন্দেহ অনেকের প্রশ্নের উদ্রেক করে। এর আগে আমরা জানি যে 18 আগস্টে একটি রিপোর্ট বেরিয়েছিল যেখানে সেনা প্রধান বলেছে, আইএসপিআর থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল যে প্রাণ রক্ষায় আশ্রয় নেয়া 615 জন সেনানিবাস ছেড়েছে। এদের সম্পর্কে বলা হয় যে 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গ বিবিধ নাগরিক সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় তাদের আবেদনের প্রেক্ষিতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 28 জন পুলিশ অফিসার, 487 জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ 12 জন ও 51 জন পরিবার পরিজন সহ সর্বমোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেয়া হয়। এখন এই যে 626 জন, তার মধ্যে পরিস্থিতির উন্নতি সাপেক্ষে নাকি 615 জন সউদ্যোগে সেনানিবাস ত্যাগ করে, এটি বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর। এবং এ পর্যন্ত 4 জনকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে বলেও তারা জানায়। বর্তমানে আশ্রয়প্রাপ্ত 3 জন, তাদের পরিবারের 4 জন সদস্য সহ মোট 7 জন সেনানিবাসে অবস্থান করছে বলে আইএসপিআর জানিয়েছিল। এখন এর মধ্যে আবার তারপরেই আমরা জানলাম 3 সেপ্টেম্বর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণের অভিপ্রায় ব্যক্ত করায় সেনাবাহিনী তাকে তাদের হেফাজত থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয় এবং তাকে গ্রেফতার করা হয়। এখন কথা হলো, এই যে গণ অভ্যুত্থান যারা ঘটালো, 16 বছর ধরে দেশে ফ্যাসিবাদ কায়েম করে যারা গুম, খুন, হত্যা, হামলা, মামলা, নিপীড়ন সহ টাকা পাচার, দুর্নীতি, এমন কোনো অপরাধ নাই যার সঙ্গে যুক্ত নয় এমন ব্যক্তিরা তারা সেনানিবাসে আশ্রয় নিল। বুঝলাম যে মব কিলিংয়ে পড়ে তারা হত্যাকাণ্ডের শিকার হতে পারত, তারা যে অপরাধ করেছে মানুষ সামনে পেলে তাদের হয়তো পিটিয়ে মেরে ফেলতো। সেইখান থেকে জীবন রক্ষার জন্য সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে সেটি আমরা সঠিক বলেই মনে করি, যে তাদের পিটিয়ে মারার সুযোগ দেয়নি। কারণ আমরাও চাই আইন বহির্ভূতভাবে একটি হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয়। যে হত্যাকাণ্ড বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগ সরকার 16 বছর ধরে করেছে। সুতরাং তাদেরকে আশ্রয় দিয়েছে, ভালো কথা, কিন্তু আশ্রয়ের পরে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে না দিয়ে তাদেরকে কেন ছেড়ে দেয়া হলো? এখন এই ব্যক্তিরা এই যে দেশ ছেড়ে চলে গেছে, সেই দেশ ছেড়ে চলে যাওয়ার দায় দায়িত্ব কে নিবে? সেজন্য দাবি উঠেছে যে 626 জন সেনানিবাসে, বিভিন্ন সেনানিবাসে যে আশ্রয় নিয়েছিল তাদের তালিকা প্রকাশ করতে হবে এবং সেই তালিকার মধ্যে মিলিয়ে দেখতে হবে তার মধ্যে কারা কারা ইতিমধ্যে দেশ ছেড়ে গেছে। তাহলে এই দেশ ছাড়ার দায় সেনাবাহিনী কেন নিবে না? একটা গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী, সদস্য, দেশবাসী প্রত্যেকে যারা এই গণ অভ্যুত্থানে জড়িত ছিল, গণহত্যার বিপক্ষে ছিল, গণতন্ত্রের পক্ষে ছিল, তাদের এটি জানবার অধিকার আছে। এবং এই যে দেশ ছেড়ে যাওয়া ব্যক্তিরা ভারতেই কেন
অভয় আশ্রয় হিসেবে ভারতকেই কেন বেছে নেয়? ভারত গত 16 বছর ধরে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে অবৈধভাবে, বিনা ভোটে, রাতের ভোটে, এমনকি ডামি ভোটের মাধ্যমে এই দলটিকে ক্ষমতায় রেখে বাংলাদেশে যে গুম খুনের রাজত্ব কায়েম করেছিল, সর্বশেষ যে গণহত্যা চালিয়েছে, তার দায় ভারতেরও আছে। তাই ভারত এই খুনিদেরকে আবার আশ্রয় দিচ্ছে। তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখার পরিবর্তে একটি খুনি চক্র, একটি অবৈধ শাসক, তাদের সঙ্গে সম্পর্ক রাখার দিকে বেশি মনোযোগ ছিল। কিন্তু এদেরকে ফিরিয়ে এনে অবশ্যই বাংলাদেশে বিচার কার্যকর করতে হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। সেই বিবেচনায় আমাদের সোচ্চার থাকতে হবে। সেনাবাহিনী এদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় তাদের প্রতি আরো গুলি না চালিয়ে, রক্তপাত না ঘটিয়ে, খুনোখুনির সংখ্যা আরো না বাড়িয়ে যে ভূমিকা রেখেছে সেটি প্রশংসা পেয়েছে। এমনকি ক্ষমতার পট পরিবর্তে সেনাবাহিনী নতুন সরকারকে যে সহযোগিতা দিচ্ছে তাতেও তারা প্রশংসিত হয়েছে। কিন্তু পাশাপাশি খুনিদের পালিয়ে যেতে যদি সহযোগিতা করে থাকে, যদি তাদেরকে আশ্রয় দিয়ে আবার তাদেরকে আইনের হাতে সোপর্দ না করে তাদেরকে পালিয়ে যাওয়ার কোনো রকম ভূমিকা পালন করে, তার দায় দায়িত্ব তাদের নিতে হবে, তার জবাবদিহি তো তাদের অবশ্যই করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আমরা এই জবাবদিহিতার জন্য এবং খুনিদের বিচারের জন্য শেষ পর্যন্ত সোচ্চার থাকবো, সোচ্চার থাকতেই হবে আমাদের।